তোমাদের সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। আমি আজকে ইতিহাস প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে ভারত উপমহাদেশে ইউরোপীয় বণিকদের আগমন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আশা করব তোমরা মনোযোগ সহকারে আমার এই আলোচনাটা শুনবা। আমরা জানি ভারত উপমহাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। এই কারণে এশিয়ার বাইরে থেকেও বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে ভারতবর্ষে একের পর এক তারা এদেশে এসে হানা দিয়েছে, এখানে এসে তারা বসতি স্থাপন করার চেষ্টা করেছে। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখতে পাবো প্রাচীন থেকে মধ্যযুগ তথা আধুনিক যুগ পর্যন্ত দ্রাবিড় থেকে শুরু করে আর্য অনার্য যারা ছিল তারা প্রত্যেকে মধ্য এশিয়া থেকে বাঁচার তাগিদে এই উপমহাদেশে তারা পাড়ি জমে তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে দিয়েছিল। শুরু থেকে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এই উপমহাদেশের সাথে অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের সাথে ইউরোপীয় বিভিন্ন বণিক সম্প্রদায় বিভিন্নভাবে তারা এখানে আসছে, এসে তারা এখানে তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার চেষ্টা করছে। এর আলোকে দেখলে বোঝা যায় আলেকজান্ডার তিনি 334 খ্রিস্টপূর্বাব্দে নিজের কর্তৃত্ব মহত্ব জাহির করার জন্য তিনি ভারতবর্ষ বিজয় করে দিগ্বিজয়ী সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এরপরে আমরা দেখব আলেকজান্ডার ছাড়াও ইউরোপ থেকে স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ডেনমার্ক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ড থেকে তারাও এখানে এসেছিল বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। আসার পরে তারা কি করেছে, ব্যবসায়িক স্বার্থ নিয়ে আসার পরে তারা এই দেশে এসে রাজনৈতিক পরিস্থিতির দুর্বলতা দেখে, প্রশাসনিক দুর্বলতা দেখে তারা এখানে স্থায়ীভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন তারা দেখেছিল। আমরা যদি একটু আগে যাই তাহলে দেখব প্রাচীনকাল থেকে ভারতবর্ষের মশলা, ভারতবর্ষের বস্ত্র, ভারতবর্ষের প্রসাধনী সামগ্রী ইউরোপীয়দের কাছে অত্যন্ত আকর্ষণীয় ছিল, যার জন্য তারা বিভিন্ন সময়ে ভারতবর্ষের সাথে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করে বা ব্যবসায়িক সম্পর্ক রক্ষা করে তারা চলছিল। এরপরে আমরা কি দেখলাম, এই ব্যবসাটা মূলত নিয়ন্ত্রণ করত ভারতবর্ষের সাথে ইউরোপীয় বণিকদের। এই ব্যবসার মাধ্যম বা ব্যবসাটা নিয়ন্ত্রণ করত মূলত আরব বণিকরা, এবং এদের ইউরোপের সাথে আরব বণিকরা ইউরোপের ইটালির ভেনিস এবং জেনোয়া এই দুটো নগরের সাথে এদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ইউরোপের ইটালি যদিও ভারতবর্ষের সাথে বা এই ভারত উপমহাদেশের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল, তারপরেও এই ইটালি ইউরোপের অন্য রাষ্ট্রদেরকে তাদের ব্যবসায়িক শরিক হিসাবে কখনোই অংশগ্রহণ করতে দেয়নি বা তাদেরকে অংশীদার হিসাবে গ্রহণ করেনি। যার জন্য ইউরোপের অন্যান্য দেশ, বিশেষ করে স্পেন, পর্তুগাল, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা কি করেছে, ভারতবর্ষে না আসতে পারলেও তারা ভূমধ্য সাগরীয় এলাকায় তারা তাদের বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করেছে। কিন্তু এই ভারতবর্ষে আসা, ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সে সময় মাত্র 3টে পথ ছিল। এই 3টে পথের মধ্যে প্রথম এবং সহজ যেটা ছিল সেটা হলো ভারতবর্ষ থেকে তারা পারস্য সাগর হয়ে তুরস্ক এবং ইরাকের
ভূখণ্ডের মধ্য দিয়ে এই যে ভূমধ্যসাগরের পূর্ব পাশে তারা এখানে পৌঁছাতো। এখান থেকে তারা ভূমধ্যসাগর পার হয়ে এই যে ইটালির জেনোয়া এবং এই ভেনিস শহরে তারা ব্যবসায়িক পণ্য সরবরাহ করত। এটা ছিল সবচেয়ে সহজ একটা পথ। দ্বিতীয় পথ ছিল তারা ভারতের এই কালিকট বন্দর থেকে লোহিত সাগর হয়ে মিশরের আলেকজান্দ্রিয়ায় যে পৌঁছাত। আলেকজান্দ্রিয়া থেকে তারা ভূমধ্যসাগর পার হয়ে এই ইটালি, জেনোয়া এবং ভেনিসে তাদের ব্যবসায়িক পণ্য সরবরাহ করত। তৃতীয় এবং সবচেয়ে বিপদসংকুল পথ ছিল ভারতের উত্তর পশ্চিম প্রান্ত থেকে মধ্য এশিয়া হয়ে রাশিয়ার ভিতর দিয়ে বাল্টিক সাগরে এসে তারা এই উত্তর ইউরোপের দেশগুলোতে ভারতবর্ষ থেকে পণ্য সরবরাহ করত। এই তিনটি পথের মধ্যে তাদের কাছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ ছিল তৃতীয় নাম্বার। এই তৃতীয় নম্বর পথটা হলো ভারতের উত্তর পশ্চিম সীমান্ত হতে মধ্য এশিয়া হয়ে রাশিয়ার মধ্য দিয়ে বাল্টিক সাগর দিয়ে যে পথটা, এটা ঝুঁকিপূর্ণ হয়। আমরা দেখেছি যে ইউরোপীয় বণিকেরা এই পথটা পরিহার করে ভূমধ্যসাগরের মধ্য দিয়ে তারা ভারতবর্ষে আসার পথটাকে সহজ হিসাবে নিয়েছিল এবং এই পথেই তারা ভারতবর্ষের সাথে ইউরোপের বাণিজ্যিক সম্পর্ক তারা রক্ষা করত। এরই মধ্যে আমরা দেখলাম ভূমধ্যসাগর এরিয়াটা এটা ছিল মূলত তুরস্কের অধীনে। 1453 সালে তুরস্কের যখন রাজনৈতিক অবস্থার পট পরিবর্তন হয়, পট পরিবর্তন হলে তুরস্ক সরকার কনস্টান্টিনোপল, এটা তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত, এই কনস্টান্টিনোপল তুরস্ক সরকার যখন জাতীয়করণ করে নিল, নেওয়ার পরে তখন ইউরোপ থেকে ভারতবর্ষে আসা সমুদয় পথ বন্ধ হয়ে যায়। ইউরোপ থেকে ভারতবর্ষে আসা সমুদয় পথ যখন বন্ধ হয়ে যায়, যার ফলে কি করলো, ইউরোপীয় বণিকরা ভারতবর্ষের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য মরিয়া হয়ে ওঠে। এরই এক পর্যায়ে স্পেন এবং পর্তুগালের সরকার প্রধানরা কি করলো, তাদের দেশের নাবিকদেরকে উৎসাহিত করলো যে ভূমধ্যসাগরের পথ বাদ দিয়ে কিভাবে তারা ভারতবর্ষের সাথে ব্যবসায়িক বা বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা যায়। এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পর্তুগাল সরকার কি করলেন, 1497 খ্রিস্টাব্দের দিকে এক নাবিক সম্প্রদায়কে বার্থোলোমিউ দিয়াজের নেতৃত্বে নতুন করে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করার জন্য পাঠায়। বার্থোলোমিউ দিয়াজ কি করলেন, 1497 খ্রিস্টাব্দে এই যে পর্তুগাল হতে এখান থেকে তারা উত্তর আটলান্টিক সাগর পার হয়ে দক্ষিণ আটলান্টিক হয়ে আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত উত্তমাশা অন্তরীপ এই পর্যন্ত এসে পৌঁছালেন। এখানে যখন এসে পৌঁছানোর পরে তিনি ভারত মহাসাগরের বিশাল জলরাশি দেখে ভীতি হয়ে পড়েন এবং এর ফলে তিনি আর ভারত মহাসাগরের জলরাশির দিকে অগ্রসর না হয়ে তিনি এখান থেকে আবার এই পর্তুগালে ফিরে যান। পর্তুগালে যখন ফিরে যান, যার পরে 1498 খ্রিস্টাব্দে এই অভিযানের দায়িত্ব পড়ে ভাস্কো দা গামার উপরে। ভাস্কো দা গামা কি করলেন, তিনি বিশাল এক নৌবহর নিয়ে পর্তুগাল থেকে আবার ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কারের জন্য তিনি যাত্রা করলেন। পরে তিনি কি করলেন, 1498 খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগর পার হয়ে উত্তমাশা অন্তরীপ হয়ে প্রশান্ত ভারত মহাসাগরের মধ্য দিয়ে তিনি ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছালেন। ভারতের কালিকট বন্দরে যখন পৌঁছান, কালিকট বন্দরের রাজা ছিলেন জ্যামোরিন।
জামোরিন ভাস্কো দা গামাকে সাদরে গ্রহণ করলেন। তারপরে তিনি এসে দেখলেন যে ভারতবর্ষের সাথে ইউরোপের বাণিজ্যিক নিয়ন্ত্রণ করে কেবলমাত্র আরবীয় বণিকেরা। এটা যখন দেখলেন, দেখার পরে ভাস্কো দা গামার মধ্যে তখন একটা হিংসা উদ্রেক হলো। হওয়ার পরে ভাস্কো দা গামা কি করলেন, আরব বণিকদের জাহাজ এবং তীর্থ জাহাজ যেগুলো যেত এগুলো তিনি অ্যাটাক করতে থাকেন, আক্রমণ করতে থাকেন, ধ্বংস করতে থাকেন। এর প্রেক্ষিতে কি করলো, আরব বণিকরা কালিকট বন্দরের রাজাকে চাপ সৃষ্টি করলেন জামোরিনকে কালিকট থেকে বিতাড়িত করার জন্য। জামোরিনের চাপে ভাস্কো দা গামা তিনি দেশে ফিরে যেতে বাধ্য হন। বাধ্য হওয়ার পরে 1500 খ্রিস্টাব্দে নৌসেনাবলীকে পাঠালেন ভারতবর্ষে আসার জন্য। তিনি আসলেন। এই নৌসেনাপতির নাম ছিল ক্যাব্রাল। 1500 খ্রিস্টাব্দে যখন ভাস্কো দা গামা দেশে ফিরে গেলেন, যাওয়ার পরে তার পরিবর্তে যখন এই ক্যাব্রাল নৌসেনাপতি ক্যাব্রাল আসলেন, এসে কালিকট বন্দরে তিনি আস্তানা গাড়লেন। গেড়েই এখানে তিনি কি করলেন, রাজার অনুমতিক্রমে অর্থাৎ জামোরিন সাহেবের অনুমতিক্রমে এই কালিকটের অদূরে তিনি ফোর্ট ম্যানুয়েল নামে একটা বাণিজ্যিক সংঘ তিনি বা দুর্গ তিনি এখানে তৈরি করেছিলেন। বাণিজ্যিক দুর্গটা ছিল মূলত তাদের সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছিল। হওয়ার পরে ক্যাব্রাল সাহেব এবার কি করলেন, ভারতবর্ষ থেকে এই আরব বণিকদের বিতাড়িত করার জন্য তাদের উপরে বিভিন্ন সময়ে হত্যা নির্যাতন এসবগুলো চালাতে লাগলো। এক পর্যায়ে জামোরিন সরকারের সাথে কালিকটের সম্রাট জামোরিনের সাথে ক্যাব্রালের যুদ্ধে ক্যাব্রাল পরাজিত হয়ে তিনি কোচিনে আশ্রয় গ্রহণ করেন। কোচিনে যখন আশ্রয় গ্রহণ করার আগ পর্যন্ত ক্যাব্রালের উদ্দেশ্য ছিল মূলত ভূমধ্য সাগরীয় এলাকায় অর্থাৎ পারস্য ও লোহিত সাগর এলাকায় পর্তুগিজদের নির্বিঘ্নে বাণিজ্যের একটা ঘাঁটি তৈরি করা। যাই হোক, জামোরিন সরকার যখন ক্যাব্রাল সাহেবকে বিতাড়িত করে দিলেন কালিকট বন্দর থেকে, দেওয়ার পরে তিনি এখান থেকে এসে কোচিনে আশ্রয় নিলেন। কোচিনে যখন আশ্রয় নিলেন, নেওয়ার পরে তিনি 1505 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে যান। দেশে ফিরে যাওয়ার পরে পরবর্তী যিনি আসছিলেন তার শাসনকালটা অতটা উল্লেখযোগ্য ছিল না। এরপরে 1509 খ্রিস্টাব্দে বোকার নামে একজন নাবিক ভারতবর্ষের পর্তুগিজ শাসক হিসাবে তিনি কালিকট বন্দরে হাজির হন। তিনি হাজির হয়ে ক্যাব্রালের পদাঙ্ক তিনি অনুসরণ করেছিলেন। অনুসরণ করে তিনি কি করলেন, ভারতবর্ষ থেকে অর্থাৎ কালিকটে যে আরবদের বাণিজ্য ঘাঁটি ছিল কালিকট, এই কালিকট থেকে আরব বণিকদের সমূলে বিতাড়িত করার জন্য যত প্রকার প্রচেষ্টা আছে তিনি চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে জামোরিন সরকারের সাথে তারও যুদ্ধে তিনি পরাস্ত এবং আহত হন। আহত হওয়ার আগে তিনি একটা কাজ করেছিলেন। তিনি 1510 খ্রিস্টাব্দে বিজাপুরের সম্রাটের কাছ থেকে জোর করে তিনি গোয়া দখল করে নিয়েছিলেন। গোয়া দখল করে তিনি সেখানে বাণিজ্যিক ঘাঁটি তৈরি করেছিলেন। তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে পর্তুগিজদের জন্য একটা নিরাপদ বাণিজ্যের আশ্রয় বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা। তাহলে আমরা দেখলাম যে আল-বুকার তিনি যখন কালিকট বন্দরে আসলেন, এসে তার বাণিজ্য নিরাপদ করার স্বার্থে
বিজাপুরের সম্রাটের কাছ থেকে তিনি জোর করে যে গোয়া দখল করে নিলেন, সেখানে তিনি একটা বাণিজ্যিক দুর্গ তিনি তৈরি করেছিলেন। তৈরি করে তিনি কি করলেন, 1511 খ্রিস্টাব্দে তিনি মালাক্কা দখল করে নিলেন। এরপরে তিনি কি করলেন, 1513 খ্রিস্টাব্দে এডেন দখল করতে গেলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। অবশেষে 1515 খ্রিস্টাব্দে তিনি যখন হরমুজ দখল করলেন, দখল করে তিনি ফেরার পথে মারা যান। এই সময়ের মধ্যে অর্থাৎ 1509 থেকে 1515 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে আল বুকার পর্তুগিজ নাবিকদের প্রতিনিধি হিসাবে যে পদক্ষেপ, যে কর্মকাণ্ড তিনি করেছিলেন, তার প্রেক্ষিতে ভারতবর্ষে পর্তুগিজদের শাসন ব্যবস্থা স্থায়ী হয়েছিল। ভারতবর্ষে তিনি পর্তুগিজ শাসন ব্যবস্থা স্থায়ী করার জন্য, এখানে রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য পর্তুগিজ নাবিকদেরকে তিনি ভারতবর্ষের রমণীদের বিয়ে করে তাদের বংশবিস্তার ঘটানোর তিনি পদক্ষেপ নিয়েছিলেন পর্তুগিজদের সংখ্যা বৃদ্ধি করার জন্য। তার এই যে পর্তুগিজ শাসন ব্যবস্থা ভারতবর্ষে প্রতিষ্ঠা করার এই যে পলিসি, এই পলিসিকে নীল জল নীতি বলা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি নীল জল নীতি কি? আল বুকার ভারতবর্ষে পর্তুগিজ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তিনি যে পলিসি, তিনি যে পদক্ষেপ নিয়েছিলেন, এই পদক্ষেপকেই নীল জল নীতি হিসাবে পরিচিত, বা এই পদক্ষেপকে নীল জল নীতি বলা হয়। এই প্রশ্নটা অনেক ক্ষেত্রে তোমাদের অনুধাবনমূলক একটা প্রশ্ন আসতে পারে যে নীল জল নীতি কি। সেক্ষেত্রে তোমরা এই কথাটাই বলে দিবা যে পর্তুগিজ নাবিক আল বুকার ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করার যে পরিকল্পনা তিনি এখানে গ্রহণ করেছিলেন, এই পরিকল্পনাই হলো নীল জল নীতি। যাই হোক শিক্ষার্থীরা, আমি আজকে ভারতবর্ষে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথমে যে পর্তুগিজরা আসলো সেই সম্পর্কে আমি আলোচনা রাখলাম। তবে তিনি যে অসমাপ্ত কাজগুলো করেছিলেন, তার অসমাপ্ত কাজগুলো পরবর্তীতে যারা ছিলেন, বিশেষ করে তারাই ভারতবর্ষের অন্যান্য এলাকায় যেমন গোয়া, দমন, দিউ, বোম্বাই, শ্রীলঙ্কা, এসব জায়গায় পরবর্তীতে যারা আসছিলেন, তারা এই বুকারকে অনুসরণ করে এইসব এলাকায় এই পর্তুগিজদের বাণিজ্যিক ঘাঁটি তারা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তা সব মিলাই আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, ভারতবর্ষে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আল বুকার। আল বুকারের মাধ্যমে ভারতবর্ষে পর্তুগিজরা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। এখানে আমি আমার আলোচনা শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতবর্ষে আসার ঘটনাগুলো আলোচনা রাখবো। আশা করব আমার ক্লাসগুলো দেখবা। আর আমি এই বলে বক্তব্য শেষ করছি যে দুর্যোগপূর্ণ সময়ে তোমরা সবাই ঘরে থাকো, ভালো থাকো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার শুভেচ্ছা রইল।